আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। কয়েকশো যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দী বিনিময় হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা সোমবার বিষয়টি নিশ্চিত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির হাতে থাকা ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন ১৮৯ ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। তিনি আরও বলেন মুক্তি পাওয়া সেনাদের মধ্যে আজভস্তাল ও মারিওপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা ছিলেন। মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিকেরা। মুক্তি পাওয়া আনাতোলি বলেন তিনি অভিভূত। ২০২২ সালে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে তিনি বন্দী হয়েছিলেন। আনাতোলি বলেন আমরা এখন আমাদের যা কিছু আছে তা দিয়ে ইউক্রেনকে সাহায্য করব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বেলারুশে আছেন। তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে ৫৯তম বারের মতো বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। এটি সবচেয়ে বেশি সংখ্যক বন্দি বিনিময়ের ঘটনাগুলোর একটি। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যমে এমন তথ্যই জানানো হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির জন্য শুধু ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়াটা যথেষ্ট নয় বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছরের শেষ উপলক্ষে সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। এরপর রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পুতিনের মতো ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের ৪৫১তম দিনে সোমবার দখলদার সেনাদের একটি পোস্ট ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া একটি মার্কাভা ট্যাঙ্ক ও একটি মিলিটারি জিপে হামলা করা হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা সোমবার উত্তর গাজায় জটিল একটি অপারেশন চালিয়েছে। ওই অপারেশনের টার্গেট ছিল জাবালিয়া ক্যাম্প এলাকায় স্থাপিত ইসরায়েলি বাহিনীর নতুন একটি পোস্ট। আল কাসামের বিবৃতিতে বলা হয়েছে ওই অপারেশনে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং এর ক্রুদের মৃত্যু হয়েছে। আল কাসাম আরও জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের বহনকারী একটি মিলিটারি জিপের উপর গ্রেনেড হামলা চালিয়েছে। জিপটিতে কয়েকজন সেনা ছিল যারা হামলায় নিশ্চিতভাবেই হতাহত হয়েছে। পৃথক আরেক অভিযানে যোদ্ধারা বেইত হানুন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। ওই হামলায় আল ইয়াসিন ১০৫ রকেট ব্যবহার করা হয়েছে। হামলায় যানটির ক্রুরা হতাহত হয়েছেন বলে জানা গেছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে গত ২ দিনে তাদের যোদ্ধারা তেল আবিব, জেরুজালেম ও সিদ্রত সহ গাজা এনভেলপ এলাকার অবৈধ ইহুদি বসতিগুলোর উপর মিসাইল হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জানিয়েছে এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণ ও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি অপকর্মের প্রতিবাদ। আল কুদস ব্রিগেড নিশ্চিত করেছে তারা উত্তর গাজায় তাদের রকেট ফোর্সের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করতে পেরেছে যারা এবারের হামলাগুলো চালিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পরদিন আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,৫৫০ জনে পৌঁছেছে। এছাড়া মঙ্গলবার সকালে আল জাজিরা জানিয়েছে উপত্যকায় প্রচণ্ড শীতে জমে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। তাপমাত্রা কমে যাওয়ায় উদ্বাস্তু শিবিরে মানবেতর অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় সোমবার কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,৫৪১ জনে পৌঁছেছে। সিরিয়ার ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বাধীন নতুন সরকার রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। সংগঠনের প্রধান আহমেদ হুসাইন আল শারা, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত, আল আরাবিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান। জোলানি বলেন তার সরকার রাশিয়ার সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার কথা বলবে না। তিনি বলেন
আমরা চাই না রাশিয়া এমনভাবে সিরিয়া ত্যাগ করুক যা দুই দেশের দীর্ঘ সম্পর্কের জন্য সম্মানজনক হবে না। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদ পদত্যাগ করেন। এরপর রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাশিয়া বর্তমানে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত খমেইমিম বিমান ঘাঁটি এবং তর্তুস নৌঘাঁটি পরিচালনা করছে। 2017 সালে দুই দেশের মধ্যকার এক চুক্তি অনুযায়ী রুশ সেনারা 49 বছর পর্যন্ত এসব ঘাঁটিতে থাকতে পারবে। আল জোলানি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করা সিরিয়ার কৌশলগত স্বার্থ। নতুন সরকার বিদেশি শক্তির সঙ্গে যে কোনো সংঘাত এড়াতে চায়। এই মাসের শুরুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন, সিরিয়ার নেতৃত্ব রাশিয়াকে উত্তেজিত করতে চায় না। তারা চায় মস্কো এমন একটি সুযোগ পাক যাতে দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করা যায়। রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে হওয়া চুক্তিগুলো বৈধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে স্বাক্ষরিত। তিনি বলেন, 1 মার্চ পর্যন্ত চলা স্থানান্তরকাল শেষে রাশিয়া দামেস্ক নতুন নেতৃত্বের সঙ্গে সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কিছুদিন আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, মস্কো সিরিয়ার পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকা শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। অজ্ঞাত সূত্রের বরাতে তাস নিউজ জানায়, মস্কো সাময়িক নিরাপত্তা নিশ্চয়তা পেয়েছে, তাই সামরিক ঘাঁটিগুলো স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তার পরিমাণ $250 কোটি মার্কিন ডলার। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। জো বাইডেন ঘোষণা করেছেন, তার প্রশাসন ইউক্রেনে প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন। মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক মোকাবিলার হাতিয়ার ও কামানের গোলাবারুদ রয়েছে। সংবাদ মাধ্যম বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহ আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন। আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। বিপদ যেন পিছু ছাড়ছে না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিওলের একটি আদালত। গত 3 ডিসেম্বর সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার যৌথ তদন্ত সদর দফতরের আবেদনের পর পরোয়ানাটি অনুমোদন করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। ইউনের বিরুদ্ধে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত চলছে। বিবিসি জানিয়েছে, রবিবার রাতে তদন্তকারীরা বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন। অবশ্য ইউনের আইনজীবী একে অবৈধ বলে অভিহিত করেছেন। মার্শাল ল বা সামরিক আইন ঘোষণার পর থেকেই দক্ষিণ কোরিয়া রাজনৈতিক সংকটে রয়েছে। ইউন ও তার একজন উত্তরসূরি উভয়কেই পার্লামেন্ট অভিশংসিত করা হয়েছে। ইউন দক্ষিণ কোরিয়ার প্রথম বর্তমান প্রেসিডেন্ট যিনি গ্রেফতারের মুখোমুখি হয়েছেন। তদন্তকারীদের তাকে জিজ্ঞাসাবাদের জন্য 48 ঘণ্টার মধ্যে হেফাজতে নেওয়ার ক্ষমতা দিয়েছে আদালতের পরোয়ানা। তবে তদন্তকারীরা পরোয়ানাটি কার্যকর করতে পারবেন কিনা তাও নিশ্চিত, কারণ তার নিরাপত্তা দল এবং প্রতিবাদকারীরা তাদের বাধা দিতে পারেন। গত 2 সপ্তাহে তিনি 3টি সমন উপেক্ষা করেছেন। এর আগে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস তদন্তকারীদের প্রেসিডেন্সিয়াল অফিস প্রাঙ্গণ এবং ইউনের ব্যক্তিগত বাসভবনে আদালত অনুমোদিত তল্লাশি চালাতে বাধা দেয়। সোমবার ইউনের আইনজীবীরা জানিয়েছে, তদন্তকারীদের তাকে গ্রেফতার করার কোনো ক্ষমতা নেই, কারণ মার্শাল ল ঘোষণা করা সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। ইউন তার মার্শাল ল ঘোষণার সিদ্ধান্তকে আগেও সমর্থন করেছেন। শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি। অবশ্য তিনি বলেছেন, আইনগত রাজনৈতিক দায়িত্ব এড়াবেন না। তার আইনজীবী বলেছেন, আগের 3টি সমন মেনে না চলার কারণ ছিল বৈধ উদ্বেগ। ইউনের অবস্থান জানা যায়নি, তবে তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের যে অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে, সেখানে নাম আসায় যুক্তরাজ্যের লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন কনজারভেটিভরা। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 2013 সালে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল লিখেছে, ইউক্রেন যুদ্ধের পর ওই কোম্পানি এবং রোসাটম সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্তত 45টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস। আর ওই অফিস দেখভালের দায়িত্বে রয়েছেন স্বয়ং টিউলিপ। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে। শেখ হাসিনা পালানোর পর দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নিলে সেখানে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপের নাম আসে। তারপর থেকে ব্রিটিশ মিডিয়ায় তাকে নিয়ে শোরগোল চলছে। 2013 সালে ক্রেমলিনে তৎকালীন লেবার কাউন্সিলর টিউলিপের উপস্থিতিতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি স্বাক্ষরিত হয়। সেই ছবিও এখন ঘুরে ফিরে আসছে ব্রিটিশ গণমাধ্যমে। ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রপার্টি অ্যান্ড ইথিক্স দলের একজন ওই অভিযোগ নিয়ে ইতোমধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করেছেন। সেখানে ওই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন শেখ হাসিনার ভাগ্নি। ডেইলি মেইল লিখেছে, কনজারভেটিভরা টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যে দাবি তুলেছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়। আর লেবার পার্টির নেতারা বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।